সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। একটু আপডেটিং আছে আবরারের ব্যাপার নিয়ে। আপডেটিংটা হচ্ছে যে আপনার যে বুয়েটে নিহত শিক্ষার্থী আবরারের হত্যা হবার পরে বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা 10 দফা দাবি আপনার বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম বরাবর, এমনকি আপনার বুয়েটের যে কর্তৃপক্ষ আছে তাদের বরাবর, ইভেন সরকারকেও তারা আলটিমেটাম দিয়েছেন। 10 দফা দাবি তারা পেশ করেছেন। এই দাবি যতক্ষণ আদায় না হবে তারা আন্দোলন করবে। তো আজকে পঞ্চম দিনের মতো বুয়েটের এই আন্দোলন চলছে। তো পঞ্চম দিনে এসে একটু সুসংবাদ এসেছে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য। সেটা হচ্ছে যে আপনার বুয়েটের যিনি উপাচার্য আছেন অধ্যাপক সাইফুল ইসলাম, তিনি আজকে শিক্ষার্থীদের কিছু দাবি দেওয়া মেনে নিয়েছেন। এখন সেই দাবি দেওয়াগুলো কী কী ছিল আমি আপনাদেরকে বলছি। গতকালকে ছাত্রছাত্রীরা আপনার বুয়েটের উপাচার্যকে আলটিমেটাম দিয়েছিলেন যে আজকে দুপুর 2টার ভিতরে যদি এই দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে বুয়েটের প্রতিটা যে শ্রেণীকক্ষ আছে সেখানে, প্লাস হচ্ছে আপনার যে ভবনগুলো আছে সবগুলা ভবনে একযোগে তালা লাগিয়ে দেওয়া হবে। কার্যত বুয়েটকে আপনার কি বলা হয় যে আপনার এক ধরনের বন্ধ করে দেওয়া হবে শিক্ষা কার্যক্রম যেগুলো আছে। আর আপনারা জানেন যে সামনে বুয়েটের ভর্তি পরীক্ষা। তো এই মুহূর্তে একটা খুব সিচুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ সিচুয়েশন। তো অধ্যাপক সাইফুল ইসলাম যিনি উপাচার্য হিসেবে এই মুহূর্তে আছেন, তিনি আজকে ছাত্রছাত্রীদেরকে কয়েকটি দাবি মেনে নিয়ে তিনি প্রকাশ করেছেন। সূত্র হচ্ছে প্রথম আলো। তো এখানে ছাত্রছাত্রীদের আন্দোলনের একটা প্রধান দাবি ছিল যে আবরার হত্যায় যেই শ্রেণীটা জড়িত, যদিও প্রাথমিক এজাহারে 19 জনের নাম ছিল, পরবর্তীতে পুলিশ আরও 4 জনকে নিজে বাদী হয়ে মামলা করেছে। এদের মধ্যে অমিত সাহা, যার নাম নিয়ে খুব সমালোচনা হচ্ছিল, ভারতের ইস্কন বিজেপি এই সে নানান বিষয় তার নামের সাথে জড়িত, তিনিও গতকালকে অ্যারেস্ট হয়েছেন, আপনারা দেখেছেন। অমিত সাহা এই হত্যা মামলার একজন প্রধান আসামি, তাকেও অ্যারেস্ট করা হয়েছে। তো এই মুহূর্তে আপনার এই যে যারা জড়িত সদস্য আছেন সকলকে আপনার পার্মানেন্টলি বহিষ্কার করার জন্য শিক্ষার্থীরা একটা দফা দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখানে একটা বিষয় পরিলক্ষিত হয়েছে যে এই যারা আসামি আছেন তাদেরকে কিন্তু পার্মানেন্টলি বহিষ্কার করা হয়নি, সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তো এটা আসলে ছাত্রছাত্রীরা কিন্তু ওইভাবে মেনে নিতে পারেনি। তার কারণ হচ্ছে একবার ঢাকা ইউনিভার্সিটিতে হাতুড়ি পিটা করে একটা ছাত্রকে যখন আহত করা হয়, হত্যা করা হয়, তো সেই ছাত্রর জন্য যারা আপনার আসামি ছিল, ছেলেটা মারা গেছে কিনা আমার খেয়াল নাই, বাট ওইখানে যারা আসামি ছিল তাদেরকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনার সাময়িক বহিষ্কার করা হয়। কিন্তু এই মুহূর্তে লাস্ট খবর হচ্ছে তারা এখন হলেই আছে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তো যার কারণে মানুষের আস্থার যে জায়গাটা, সেই আস্থার জায়গাটাতে সরকারের সাথে বা বুয়েটের উপাচার্যের এই আশ্বাসের সাথে ছাত্রছাত্রীরা আপনার একমত হতে পারছে না। তাদের কথা হচ্ছে পার্মানেন্টলি বহিষ্কার করতে হবে। সাময়িক বহিষ্কার সবসময় দেখা যায় যে 3-4 দিন পরে, 2 মাস পরে আমরা যখন অন্য ইস্যুতে ব্যস্ত তখন তারা আবার ভার্সিটিতে নিয়মিত কন্টিনিউ পড়াশোনা করে, ওই ইস্যুগুলোর তখন আলোচনায় আসে না। তো এটাতে ছাত্রছাত্রীরা শতভাগ একমত হতে পারেননি উপাচার্যের এই সিদ্ধান্তে। সেকেন্ড হচ্ছে তিনি ছাত্রছাত্রীদেরকে আরও আশ্বস্ত করেছেন যে বুয়েটের ভিতরে সকল দলের সাংগঠনিক যে রাজনৈতিক কর্মকাণ্ড আছে, বিশেষ করে ছাত্র রাজনীতি, সেটা বন্ধ করা হবে। এখন এটা আসলে কতটুকু কার্যকর করা সম্ভব হবে ওনার পক্ষে, সেই বিষয়ে আপনি কমেন্টে অবশ্যই লিখে যাবেন যে আদৌ কি এটা সম্ভব কিনা। যদিও এই মুহূর্তে আপনার তিনি ছাত্রদেরকে আশ্বাস দিয়েছেন। এখন এই সিদ্ধান্তের বেলায় কি তার সিদ্ধান্তই বলবৎ থাকবে না কিনা, যে রাজনৈতিক দলগুলো আছে বা সাংবিধানিকভাবে যেই ছাত্র রাজনীতির সুযোগ আছে সেটাকে বন্ধ করার সুযোগ আছে কিনা বুয়েটের ছাত্রছাত্রীদের জন্য, সেটাও দেখার বিষয়। হয়তো এখন পরিস্থিতি উত্তাপ, এই কারণে এটাকে আইওয়াশ হচ্ছে নাকি অরিজিনালি বুয়েট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে এখানে ছাত্র রাজনীতি বন্ধ নিষিদ্ধ করা হয়েছে। যদি এটাকে কার্যকর করা যায় আমি মন থেকে খুব খুশি, কারণ বুয়েটে যারা পড়ে তারা সারা বাংলাদেশের খুবই মেরিট, ট্যালেন্টেড, এমনকি খুব স্মার্ট পোলাপান যেগুলো বা মেয়েরা যারা, তারা কিন্তু ওইখানে চান্স পায়, যারা ভবিষ্যতে দেশকে লিডিং করে, প্রযুক্তি, বিজ্ঞান, জ্ঞান সব কিছু তাদের কাছে। তো থার্ড হচ্ছে তিনি বলেছেন যে র্যাগিং, যেটা আপনারা জানেন যে প্রতিটি ইউনিভার্সিটিতে আমরাও পড়াশোনা করেছি, আমাদের সময় এই ধরনের ফাইজলামি কর্মকাণ্ডগুলো ততটা ছিল না। এখন যতটা র্যাগিংয়ের নামে আপনার নতুন নতুন ছাত্ররা যখন ভর্তি হয়, আপনারা জানেন এটা খুব একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয় সব জায়গায় নতুন ছাত্রছাত্রী ভর্তি হলে তাদেরকে দিয়ে নানান ধরনের অশালীন কর্মকাণ্ড, নোংরা কর্মকাণ্ড, অত্যাচার, নানান কাজ করা হয়, যেটা খুবই সমালোচিত একটা কাজ, র্যাগিং, যেটা আপনার ইউরোপিয়ান কালচার বা আমেরিকান কালচারের একটা ধারাবাহিকতা আমরা আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঢুকিয়ে ফেলেছি। এখন এটা থেকে বের হওয়া কতটুকু সম্ভব,
এটা তারা বলেছে যে এটা সম্পর্কে সচেতন আছে, এটা বন্ধ করা হবে। থার্ড হচ্ছে নিহত আবরারের পরিবারকে যে আইনি মামলা লড়ার জন্য যে ক্ষতিপূরণ অথবা ধরেন যে খরচটা হবে সেটা বুয়েট কর্তৃপক্ষই তারা বহন করবে। আবরারের বাবাকে ব্যক্তিগতভাবে কোনো অর্থ খরচ করতে হবে না। আবরারের খুনিরা যাতে সর্বোচ্চ শাস্তি পায় তার জন্য যতটুকু আইনি প্রসেসিং দরকার টোটালি খরচটা উকিল থেকে শুরু করে A to Z যেটা আছে সেটা বুয়েট কর্তৃপক্ষই বহন করবে। ইভেন সরকারকে স্পেশালি চিঠি দিয়ে অনুরোধ করা হবে যাতে এই বিচার কার্যটা খুব দ্রুত শেষ করা হয়। তো এইখানে একটু আশার বাণী আছে যে গতকালকে আমরা দেখেছি বাংলাদেশের একজন পরিচিত মুখ ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই এই আবরার হত্যার যে আসামিরা আছেন তাদের বিপক্ষে তিনি অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন যে বিনা খরচে তিনি এই কোনো টাকা ছাড়াই তিনি মামলাটা লড়বেন যাতে আবরারের হত্যাকারীরা অরিজিনালি যতটুকু শাস্তি প্রাপ্য সেটা যাতে পায় সেই ব্যাপারে তিনি বলেছেন তিনি লড়ে যাবেন। তো আমি আশাবাদী ব্যক্তিগতভাবে সুমন ভাইকে নিয়ে, আমি অনেক সমালোচনাও করি আবার অনেক প্রশংসাও করি। তো তার এই লাইভের কারণে আমি বলছি যে হ্যাঁ, সুমন ভাই যদি চায়, তার খুবই ভালো আইনি দক্ষতা আছে, একজন ভালো আলোচিত মানুষ, তিনি যখন কোনো কেসকে হ্যান্ডেল করবেন সেটা আলাদা একটা স্পেশালিটি হাইকোর্ট কর্তৃপক্ষের কাছে অবশ্যই বহন করবে। আর আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারেও উপাচার্য যিনি আছেন অধ্যাপক সাইফুল ইসলাম তিনি বলেছেন যে ক্ষতিপূরণ দেওয়া হবে। তো এই ছিল মোটামুটি মেইন দাবির অংশ, যদিও এখনও ছাত্রছাত্রীরা সম্মতি প্রকাশ করেনি যে এই আন্দোলন কি কন্টিনিউ থাকবে নাকি এটা এখানেই থেমে যাবে। তো অনেকের কাছে হয়তো প্রশ্ন হতে পারে, আমার কাছেও প্রশ্ন, ছোটবেলা থাকতে আমি ভাবতাম যে আচ্ছা একটা ভার্সিটিতে যখন ঘটনা হয় একজন উপাচার্য, একজন অধ্যক্ষ, একজন প্রক্টর বা একজন ভিসি তার কেন পদত্যাগ করতে হয়, ছাত্ররা কেন তার পদত্যাগ দাবি করে? অনেকে নিশ্চয়ই বিষয়টা বোঝেন, আবার অনেকে বোঝেন না। আমি খুব সহজভাবে যদি আপনাকে উদাহরণ দেই, আপনি বা আপনার বাবা একজন পরিবারের প্রধান ব্যক্তি, পরিবারে 5 জন 7 জন 10 জন আমরা সদস্য আছি, আমি আছি, আমার ভাই বোনরা আছে, আম্মা আছে, আব্বা আছে। তো হিন্দু হন আপনি, মুসলমান হন, খ্রিস্টান হন, ইয়াহুদি হন, যেই ধর্মেরই হন, পরিবারতন্ত্রের মধ্যে প্রধান হচ্ছেন পিতা। এখন দেখা গেছে আমি আমার পরিবারের একজন সন্তান হয়ে, আপনি আপনার পরিবারের একজন সন্তান হয়ে, বা আপনার সন্তান তিনি যদি কোনো অপরাধ করেন, বাড়ির পাশের কাউকে মারেন, বাজারে একটা চুরি করেন, অন্যায় অপরাধ যাই করেন, বিচারটা কিন্তু যদি আপনি জীবিত থাকেন আপনার কাছে আসে যে অমুক মিয়া তোমার ছেলে এই কাজটা করছে, সেই অন্যায়টা করছে, এই মেয়ের রাস্তায় ফ্রিজিং করছে, এলাকাবাসী বিচারটা নিয়ে আপনার কাছে আসে, আপনার ছেলের কাছে আসে না। যদি গার্জিয়ান না থাকে তার জন্য পার্সোনালি আলাদা হিসাব হয়, আর গার্জিয়ান থাকলে গার্জিয়ানের কাছে কিন্তু বিচারের দায়ভারটা চলে আসে। সেই ক্ষেত্রে গার্জিয়ানকে সিদ্ধান্ত নিতে হয়। তার মানে হচ্ছে একজন পরিবারের পিতা যেমন তার সন্তানদের বা তার পরিবারের অধীনস্থদের সকল দায়িত্ব, তারপর হচ্ছে মান সম্মান সবকিছু A to Z তাকে দেখতে হয়। ভালো কাজ করলেও প্রশংসা পায় উমুকের বাবা, উনি যে ছেলেটা ভালো, খারাপ করলো কই উমুকের বাবা। তার মানে হচ্ছে পিতা কোনোভাবেই দায়ভার এড়াতে পারেন না। এখন পিতার দায়িত্বের জায়গাটা খুব স্ট্রং হয়। তো অনেক সময় দেখা গেছে অনেক পিতা যখন সন্তানের প্রতি অপরাধকে ভালোবাসার দৃষ্টিতে দেখে, বা প্রাপ্য যে শাস্তি আছে, হয়তো একটা চরের অপরাধ করছে সে, তারে জাস্ট ধমক দিয়ে যখন ছেড়ে দেয়, সন্তানকে কিন্তু পরবর্তী অপরাধ করানোর জন্য এক ধরনের উৎসাহ তিনি দিয়ে দেন পরোক্ষভাবে। সন্তানের মাইন্ড কনসেপ্ট এটা হয় যে আমি কি করবে আব্বা, একটা ধমক দিবে, একটা থাপ্পড় দিবে, বাট আমি তো আমার কাজটা শেষ করছি। এই ধরনের কনসেপ্ট থেকেই ভবিষ্যতে অপরাধগুলো বাড়তে থাকে। তো একজন উপাচার্য বা ভিসি তিনি হচ্ছেন আপনার একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ মানুষ, যিনি টোটাল ম্যানেজমেন্ট দেখা করেন। তিনি কোনো ক্লাস নেন না, তিনি ঝাড়ু দেন না, তিনি সব কিছু দেন। তার কাজ হচ্ছে বসে বসে তার ব্রেনটাকে ইউজ করে টোটাল যে সেক্টরটা আছে, একটা অফিসের হোক, একটা সরকারি বিচার বিভাগের হোক, যেখানেই হোক, বা একটা শিক্ষা প্রতিষ্ঠানের হোক, তিনি তার ব্রেনকে ইউজ করবেন সবার দিকে নজর রাখার জন্য। এই জন্যই তাকে লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়া হয়, যার যাবতীয় ফেসিলিটিস তাকে দেওয়া হয়। তো তিনি যখন প্রশাসনের কোনো একটা দলের অথবা একটা গ্রুপের পক্ষ হয়ে চোখ বন্ধ করে আপনার থাকেন, যে আমি যদি কিছু বলি, ছাত্রলীগ করেছে, এখন কিছু বললে আমার হয়তো ক্ষমতা চলে যেতে পারে, ছাত্রদল করেছে, কিছু বললে ক্ষমতা চলে যেতে পারে, এই ধরনের ভয় থেকে আমাদের অনেক উপাচার্যরা আছেন, ভালো ভালো আছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে আপনার অনেক উপাচার্যরা আপনার এই কাজটা করে বসেন যে ক্ষমতাসীন দলের যারা নেতাকর্মী আছেন, ছাত্রলীগের বা ছাত্র দলের, তাদের ব্যাপারে তিনি চোখ বন্ধ করে রাখেন, দেখেও না দেখার ভান করেন। যার কারণে যখন কোনো ক্রাইম ঘটে, কোনো অকারেন্স ঘটে, তখন সাধারণ শিক্ষার্থী সহ যারা সুশীল আছেন, সাংবাদিক আছেন, সচেতন মানুষ আছেন, তারা ওই ভিসির পদত্যাগ দাবি করেন। তো যৌক্তিক কারণেই অধ্যাপক সাইফুল ইসলামের পদত্যাগের বিষয়টা খুব স্ট্রংলি এসেছে। এমনকি তিনি বলেছেন যে তিনি পিতাতুল্য, তার চাকরি টাকরি ব্যাপারে তিনি আবেগী বক্তব্য দিয়েছেন, কিন্তু এটা সত্যি না, এটা সঠিক না।
আপনাকে আপনার দায়িত্ব জায়গায় খুব সঠিক সচেতন হতে হবে, নয়তো আপনাকে আর দায়ভার নিতে হবে, আপনার এই যে সুযোগ সুবিধা ফেসিলিটিস সবগুলো বন্ধ করে আপনাকে পদত্যাগ করতে হবে। তো আমরা চাই আবরার হত্যা যারা প্রকৃত খুনি আছে তাদেরকে অরিজিনালি যতটুকু প্রাপ্য শাস্তি আইনের ধারায় তাদেরকে দিতে হবে। যারা এই প্ল্যানে সামিল আছে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষের বাইরে গিয়ে এটার শাস্তিটা কার্যকর হোক। তো এই প্রতিবাদী বক্তব্য রেখে বা এই দাবি রেখে আমি আজকাল লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনার মতামত হতে পারে বস আমার সাথে অভিন্ন, তো আপনি ইচ্ছে করলে কমেন্টে লিখতে পারেন। আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।